আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 14 অক্টোবর, 16 অক্টোবর, এরপর 18 অক্টোবর। মাত্র 5 দিনের ব্যবধানে দেশের 3টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রপ্তানি নির্ভর নিরাপত্তা অবকাঠামোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 3টি নজিরবিহীন ভয়াবহ অগ্নি দুর্ঘটনার দৃশ্যে হতভম্ব সারা দেশ। মিরপুর এবং চট্টগ্রামের পর সবশেষ 18 অক্টোবর দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের দৃশ্যে মনে হয়েছে যেন এক যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। একের পর এক আগুনের এমন তাণ্ডব বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। এই ধারাবাহিক বিপর্যয় দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতার উপর প্রশ্ন তুলেছে। দেশের প্রধান বিমানবন্দর ইপিজেডের মতো স্থাপনা কতটা সুরক্ষিত সেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিমানবন্দরের মতো জায়গায় এমন দুর্ঘটনার কারণ এবং প্রতিরোধ সক্ষমতা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে এই ঘটনাগুলো কি নিছক বিচ্ছিন্ন দুর্ঘটনা নাকি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানার জন্য একটি সমন্বিত পরিকল্পনা বা নাশকতার অংশ। মজার বিষয় হলো, গত কয়েক বছরের মধ্যে প্রতি বছরে যখন এমন ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটেছে তখনই নাশকতার গন্ধ খোঁজা হয়েছে, কিন্তু এবারে ব্যতিক্রম হলো এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও অন্তর্বর্তী সরকার বেশ নির্বিকার। বিমানবন্দরের কার্গো ভিলেজ যখন পুড়ে ছাই হচ্ছে তখন প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক ব্যস্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে। সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীদের আহাজারিতে আকাশ যখন ভারী তখন প্রচার চলছিল জুলাই সনদের সাফল্য গাথা। এ যেন সেই রোম যখন পুড়ছিল, নীরব তখন বাঁশি বাজাচ্ছিল। ঢাকার বিমানবন্দর যখন জ্বলছে সরকার দেখাচ্ছে নিজেদের বিজ্ঞাপন চিত্র। চপেটাঘাতের জোর বাড়াতে পোস্টের শিরোনামে লিখেছে হোয়াট ইজ হ্যাপেনিং। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে 18 অক্টোবর বেলা 2:15টার দিকে। শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজ। আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্সের ভবনে। এটির অবস্থান বিমানবন্দরের 8 নম্বর গেটের পাশে। এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয়। আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে 3টি। আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে 3 নম্বর গেটের পাশে। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, সাধারণত পচনশীল পণ্য বা শাকসবজি, ফলমূল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিমানবন্দর থেকে পণ্য জাহাজীকরণ কিংবা খালাস করা হয়। আবার অনেক সময় তৈরি পোশাক মালিকেরা বিদেশি ক্রেতার কাছে দ্রুত পণ্যের চালান পাঠাতে আকাশপথ ব্যবহার করেন। বিমানে ওঠানোর আগে সেসব পণ্য থাকে কার্গো ভিলেজে, অর্থাৎ রপ্তানির অপেক্ষায় থাকা পণ্যের পাশাপাশি আমদানি হওয়া বিপুল পণ্য ছিল সেখানে। কেপিএভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি, তবে দ্রুত তা ছড়িয়ে গিয়ে ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, সিলেট এবং কলকাতায় ডাইভার্ট করা হয়। ফায়ার সার্ভিসের 13টি স্টেশনে 37টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। সেনাবাহিনী, বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যোগ দেন। তবে সবার সম্মিলিত চেষ্টাও খুব একটা কাজে আসেনি। বিমানবন্দরের ক্যানোপি 1 এবং ক্যানোপি 6 পর্যন্ত, বিমানের স্টোর রুম, বিজিএমই এর কুরিয়ার সেকশন, সব জায়গায় ছড়িয়ে যায় আগুন। দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দেশের ইতিহাসে বিমানবন্দরে এত ভয়াবহ বিপর্যয়ের ঘটনা আর কখনো ঘটেনি। বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষায়িত ফায়ার ফাইটার ইউনিট থাকার পরেও আগুন কিভাবে এত ভয়াবহ রূপ নিল সেটি এখনো অস্পষ্ট। কার্গো ভিলেজের এক কর্মচারী আজকের পত্রিকাকে জানান, তারা কাজ শেষে চলে যাওয়ার 10 মিনিট পরে আগুন লাগে। আমদানি কার্গো ভবনের 2 নম্বর কুরিয়ার গেট থেকে সূত্রপাত। আগুন লাগার দিনটিকে ঘিরেও প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে। সাপ্তাহিক ছুটির কারণে শুক্র শনিবার কার্গো ভিলেজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল। এ কারণে সেখানে অনেক পণ্য জমেছিল যা ছাড় করার কথা ছিল রোববার। ফলে সপ্তাহের অন্য দিনের তুলনায় শনিবার আগুন লাগায় ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়েছে। আমদানিকারকদের ধারণা, কয়েক হাজার কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, কার্গো ভিলেজ কবে আবার সচল হবে তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
কার্গো ভিলেজের এক কর্মকর্তা জানান, স্কাই ক্যাপিটালের গুদাম থেকে আগুনের উৎপত্তি, সেখানে কেমিক্যাল থাকার কারণে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। দর্শক, মাত্র কয়েকদিন আগে কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। গত অগস্টে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের মূল্যায়নে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 93% এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে 100% নম্বর পায়। জেপটির স্বীকৃতি নিয়ে 12 অক্টোবর বিজ্ঞপ্তিও দিয়েছিল বেবিচক। এর 6 দিনের মাথায় দেখা গেল অনেকটা বাধাহীনভাবে পুড়ে ছারখার হলো বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রশ্ন উঠেছে, এই ব্যর্থতার দায় কাদের? আবার এটি কি সাধারণ কোনো দুর্ঘটনা নাকি বড় ধরনের নাশকতা? দর্শক, শাহজালালের কার্গো ভিলেজ যেভাবে ঘন্টার পর ঘন্টা ধরে পুড়েছে তার নজির সারা বিশ্বে নেই। কোনো বিমানবন্দরে অগ্নি নির্বাপন ব্যবস্থা এতটা নাজুক হওয়ার কারণ নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার শুরুর দিকে বিভিন্ন টেলিভিশনের লাইভে দেখা যায় কোন প্রক্রিয়া আগুন নেভাতে হবে সেটি ঠিক করতে হিমশিম খাচ্ছিলেন সংশ্লিষ্টরা। দেশের ভয়াবহ বিপর্যয় নিয়ে সরকারের উদাসীনতাও অনেকের চোখে পড়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার দপ্তরের নির্লিপ্ততায় সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। দেশের প্রধান বিমানবন্দর যখন জ্বলছে তখন প্রধান উপদেষ্টার প্রেস টিমের ব্যস্ততা দেখা গেছে পিআর ক্যাম্পেইন নিয়ে। আগুন লাগার প্রায় 9 ঘন্টা পর বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি শেয়ার করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। দাবি করা হয় বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বিজ্ঞপ্তিটি দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম। বলা হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত 9টা থেকে সব ফ্লাইট কার্যক্রম চালু করা হবে। তবে এর আধ ঘন্টা পর রাত 9:15টার দিকে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় আজকের পত্রিকায়। এতে বলা হয়, এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে রয়েছে। দর্শক, খেয়াল করে দেখুন, প্রধান উপদেষ্টার ফেসবুকে শেয়ার করা বিজ্ঞপ্তিতে আগুন পুরোপুরি নিভে যাওয়ার দাবি করা হলেও তার আধ ঘন্টা পর উপদেষ্টা জানাচ্ছেন আগুন নেভেনি। প্রশ্ন হলো, সবার সামনে দৃশ্যমান ঘটনা কেন গোপন করার চেষ্টা চালাচ্ছে সরকার? ব্যর্থতা ঢাকার এই কৌশল দিয়ে কি আগুন চাপা দেওয়া সম্ভব? এর আগে সারা দেশ যখন উৎকণ্ঠিত, প্রধান উপদেষ্টার দপ্তর ছিল নিরুত্তাপ। দিনভর তার ফেসবুকে ভাসছিল লালন আকরায় সরকারি উৎসব, জুলাই সনদের হালচাল অথবা আওয়ামী লীগ আমল নিয়ে প্রামাণ্য চিত্রের প্রদর্শনী। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার ঝড় তৈরি হলে প্রায় 9 ঘন্টা পরে টনক পড়ে প্রেস টিমের। রাত 8:45 আসে সংক্ষিপ্ত বিবৃতি। বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও নাগরিকদের আশ্বস্ত করা হয়েছে। এই বিবৃতিতে নিজেদের ব্যর্থতার দায় পুরোপুরি অস্বীকার করে কাল্পনিক শত্রু দাঁড় করার চেষ্টাও দেখা গেছে। বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। যেখানে বিমানবন্দরে আগুনের খবরের আপডেট দেওয়ার কথা ছিল, সেখানে সরকার দায় সারছে কাল্পনিক শত্রু প্রতিহত করার হুঙ্কার দিয়ে। সেই আগের মতোই তদন্তের আগিয়ে দিয়ে দিচ্ছে শাস্তির ঘোষণা। প্রশ্ন হলো, এই কৌশলে সরকার কি নিজেদের দায় এড়াতে পারবে নাকি শত্রু ঘায়েলের উদ্দেশ্যে সব ঘটনাকে ব্যবহার করার লক্ষ্য পরিষ্কার হয়ে উঠছে? দর্শক, বিমানবন্দরের ঘটনায় তাও 9 ঘন্টা পর ঘুম ভাঙলেও গত 5 দিনের মধ্যে ঘটে যাওয়া আরো দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় যমুনা ছিল শান্ত, নির্লিপ্ত। মাত্র 5 দিনে এ নিয়ে 3টি ভয়াবহ অগ্নি দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা এবং তার লাগোয়া একটি অনুমোদনহীন রাসায়নিক গুদামে 14 অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় 16 জন শ্রমিক নিহত হন। 14 অক্টোবরের ঘটনার 2 দিন পর দেশের রপ্তানি অর্থনীতির অন্যতম কেন্দ্র চট্টগ্রামের পতেঙ্গার সিইপিজেড এলাকায় অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগে। পুরো ভবনটির ছাদ ধসে পড়ে এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয়। এই 3টি ঘটনার মধ্যে শাহজালাল বিমানবন্দরের ঘটনাটি নাশকতার সন্দেহকে সবচেয়ে বেশি জোরদার করেছে। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন যে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংবেদনশীল একটি স্থানে, যেখানে বহু সামরিক ও বেসামরিক সংস্থা নিয়োজিত, সেখানে আগুন লাগা নিছক দুর্ঘটনা হতে পারে না। দর্শক, 3টি ঘটনাস্থলের মধ্যে একটি কমন বিষয় আছে। 5 দিনের মধ্যে ঘটে যাওয়া এই 3টি ঘটনায় যে স্থানগুলোতে আগুন লেগেছে, প্রত্যেকটি দেশের
অর্থনৈতিক মেরুদণ্ডের সাথে সম্পর্কিত, বিশেষ করে রপ্তানি খাতের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। আবার প্রতিটি ক্ষেত্রেই বলতে গেলে অসহায়ভাবে পুরো স্থাপনা ছাই হতে দেখেছেন ফায়ার ফাইটাররা। বিশেষ করে চট্টগ্রামের সিএপিজেড গার্মেন্টসের পর ঢাকার বিমানবন্দর দুটি সুরক্ষিত এলাকা। এরপর এমন দুটি সুরক্ষিত এলাকায় আগুন লাগার ঘটনা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। এতে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাই থেকে যায়। আমাদের অনুসন্ধান বলছে বাংলাদেশে এই নাশকতার সন্দেহটা নতুন কিছু নয়। 2024 সালের মার্চ মাসে, মানে গত আওয়ামী লীগ সরকার আমলে হঠাৎ করে ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটে। অনেকেই তখন নাশকতার সন্দেহ করেছিল। তারও প্রায় 1 বছর আগে, মানে 2023 সালের এপ্রিল মাসে বিবিসি বাংলার একটি খবরের শিরোনাম ছিল, ঢাকায় ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার সন্দেহ কেন। রিপোর্টটিতে বলা হয়েছে 2023 সালে বাংলাদেশে 3.5 মাসের মধ্যে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার বেশিরভাগ ঘটেছে রাজধানী ঢাকায়। ওই সময় সবচেয়ে ভয়াবহ কয়েকটি আগুনের ঘটনা ঘটে রাজধানীর মার্কেটগুলোতে। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের ডিসেম্বরে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। 5টি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখনও সরকারের কোনো উপদেষ্টা এর পেছনে নাশকতার গন্ধ খুঁজে পেয়েছেন, কিন্তু 1 বছরেও সরকার সেই নাশকতার লেশ খুঁজে পায়নি। সচিবালয়ের অগ্নিকাণ্ড যদি নাশকতা না হয়, তাহলে এর পেছনে কারো গাফিলতি ছিল কিনা সেটি বের হয়ে আসেনি। ফলে গাফিলতির জন্য যারা দায়ী তারা শাস্তির বাইরে থেকে গেল। আবার নিমতলী থেকে তাজরিন কিংবা বেল রোডের দুর্ঘটনায় শাস্তি হয়েছে এমনটা শোনাই যায় না। উল্টো প্রতিবারই নাশকতার ট্যাগ লাগিয়ে প্রতিটা ঘটনাকে অন্যদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সবচেয়ে দুঃখজনক হলো, কোনো দুর্ঘটনার আসল রহস্য দেশের মানুষ জানতে পারে না। কদিন পর আরেকটি নতুন দুর্ঘটনা হলে বিমানবন্দরের ঘটনা লোকচক্ষুর আড়ালে পড়ে যায়। সচিবালয়ের চেয়েও বেশি সুরক্ষিত জায়গায় কিভাবে আগুন লাগলো সেই রহস্য উন্মোচন করবে না অন্তর্বর্তী সরকার, বরং তার প্রেস টিম ব্যস্ত থাকবে নতুন কোনো জয়গান নিয়ে। কেলা, হ্যাঁ, এ বাঙালির এক সমস্যা, কিন্তু কারো ভালো কেউ দেখতে পারিনি। কেলা খাচ্ছি, বিসমিল্লাহ, বড় মজার। আমি চিন্তা করতেছিলাম ক্যাপশনটা কি দিব, তো আমি কেলা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম শফিক ভাইয়ের এই পোস্টটা আমার কেলা খাওয়া পর্যন্ত থাকবে নাকি থাকবি নে। তো সত্যি বলছি মাইরি, কেলাটা বাকিটা পরে খাই নাকি কেলা খাওয়ার আগে শফিক ভাইয়ের পোস্ট নাই হয়ে গেছে। দই ফুসকা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আমাদের ফায়ার ফাইটাররা আহত হচ্ছিল, আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সারা দেশের মানুষের কনসার্ন ছিল আগুনটা কি নিভলো নাকি নিভলো না, শফিক ভাই ওই মুহূর্তে ঢাকাতে একটা দই ফুচকার দোকানে গিয়া তিনি দই ফুচকার জন্য অপেক্ষা করতেছিলেন। ওই দোকানটা আবার 8টার আগে বন্ধ হয়, তার মানে তিনি 7টার কাছাকাছি সময় গেছেন, যাইয়া সিরিয়াল অপেক্ষা করতেছেন। তখন কিন্তু এয়ারপোর্টে আগুন জ্বলতেছিল। এখন খিদা তো লাগতে পারে মনুষ্য জাতি। এখন এয়ারপোর্টের থেকে কত দূর আসলে ওই ফুচকা দোকানটা সেটা আমার জানা নেই ভাই। তো সম্ভবত আমার মতন আমি যেমন ক্যাপশন চিন্তা করতেছিলাম, খাবার নাম হলে আবার খাতি হয়, শফিক ভাইও মনে হয় চিন্তা করতেছিল আগুনকে নিয়ে কি করা যায়, কারাই আগুন দিল। একের পর এক অগ্নিকাণ্ড দেশে ঘটতেছে। ওদিন আমাদের কি বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান কৌশলী আছেন, প্রসিকিউটর তাজুল ভাই, তিনি বলতেছিলেন আগামী 1 সপ্তাহ দেশে অনেক কিছু ঘটবে। এখন এইটা ঘটবে নাকি অন্যটা ঘটবে সেটাও জানি না। শফিক ভাইয়ের নিচে কনফিউশন। দই ফুচকা খাইয়ে তিনি ব্রেইনের বাতি জ্বালাইতে গেছেন, কিন্তু যেই মাত্র তিনি সারা বাংলাদেশের মানুষ এই দৃশ্যপট দেখা গালাগালি শুরু করছে, ওনার যে শরীরে চেতনা আছে, অনেকে মনে করেন যে উনি কথা বলে কর্মকাণ্ড করে, ওনার চেতনা নাই বা উনি বোঝেন না, উনি কিন্তু আসলে বোঝেন। গালি মনে হয় অল্প কয়েকটা পড়ছে, পরে দেখলাম যে আস্তে করে পোস্টার ডিলিট করে দিছে। কিন্তু শফিক ভাই, আমি একটা কথা বলি, ইউ আর ভেরি রেসপন্সিবল পারসন রাইট নাও। আপনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেন। আপনার বোঝা উচিত ছিল যে আজকের দিনে আপনি দই ফুচকা খাইতে গেছেন, ক্ষুধা লাগছে, ফাইন, কিন্তু এইটা নিয়ে যেই বড় ইংলিশ স্টেটাস দিচ্ছেন, এখন কি বিদেশিরা এসে যেন দই ফুচকা খায়, এটাও হইতে পারে দেশের রেমিটেন্স বাড়বে।
ধরেন শফিক ভাই যে দোকানে খাইছে বাংলায় দিতে পারতো যে অনেক মজার দই ফুচকা 90 টাকা, রেগুলারটা যেটা দই ফুচকা সেটা হচ্ছে 150 টাকা, কফিও দেখলাম কম দামে পাওয়া যায়, খারাপ না। কিন্তু বিদেশিদের জন্য একটা গাইডলাইন দেওয়া হয়েছিল ইংরেজিতে, কিন্তু ওনার ফলোয়ার কি বাংলাদেশের না বিদেশের? ওনার এই ইংরেজির মিনিংস বের করতে গেলে বহুত লোকের দাঁতের চাপা চোপা খিলা যাবে। তারপরে ওনারা শিক্ষিত মানুষ, ইংরেজিতে না দিলে হয় না। এর আগে তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করছেন। তো যাই হোক, সম্ভবত বিদেশিদের কাছ থেকে আমাদের এই রেস্তোরাঁটাকে পরিচয় করাইয়া কিছু রেমিডেন্স কালেকশনে ট্রাই করতেছিলেন। যাই হোক, ভালো উদ্দেশ্যে নিশ্চয় করছেন। আপনি যেই মুহূর্তে এই পোস্টটা দিতেছিলেন তখন পর্যন্ত আমাদের ফায়ার ফাইটাররা লড়াই করতেছিল। সর্বশেষ আমরা গণমাধ্যমে দেখছি রাত 9:30টার দিকে মোটামুটি, সরকার তো আগেই বলে দেয়, বাট পাবলিক ফুটেজ বিভিন্ন বক্তব্য দেখছি 9:30 থেকে 10টার আশেপাশে আগুনটা মোটামুটি আলহামদুলিল্লাহ কন্ট্রোলে ছিল। কারণ আপনি যে একজন রেসপন্সিবল পার্সন হয়ে যেটা ভালো কাজ করছেন, এটা আসলে কতটুকু উচিত ছিল? অনেকে বলে, ওই যে একটা ইতালির একটা গল্প আছে, রোম যখন পড়ছিল নেরু তখন বাঁশি বাজাচ্ছিল। দেশের প্রতি এত বড় একটা ঘটনা একের পর এক ঘটছে, ওই রকম দায়িত্বশীলতার জায়গা থেকে আপনি গতকালকে, আমি জানি না যে আপনি কয়টি স্টেটাস এই আগুন নিয়ে দিয়েছেন। আমি এরপরে আপনার ফেসবুকে ঢুকলাম যে শফিক ভাই আজকে সারাদিনে ধরেন আগুন নিয়ে কতটা আপডেট দিয়েছেন। তিনি যতটা আপডেট আমাদের এই দই ফুচকা নিয়ে দিলেন। তো আমি যখন ভিডিওটি রেকর্ড করছি বাংলাদেশ সময় রাত আপনার 2টা, সেখানে তিনি আগুন নিয়ে সারাদিনের মধ্যে তরুণ উদ্যোক্তা দিলেন, ইটালি সাপোর্ট করতে চায় বাংলাদেশকে সেটা দিলেন, আর বাংলাদেশ হিট দল কি দিলেন, তারপর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার খবর দিলেন, তারপর হচ্ছে দ্য মোস্ট হেটেড স্টেটস ইন চায়না সেটা শেয়ার করলেন, তারপর হচ্ছে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, মানে সরকারের দিক থেকে যা বলার দরকার তাই ওই টাইপের নিউজগুলাই দিলেন। তারপর হচ্ছে মার্জ হওয়া ব্যাংকের খবর দিলেন। এর বাইরে আসলে আর কোনো কিছু তিনি দিলেন না। মানে সামহাও আমার কাছে মনে হয় যে আপনাদের আর একটু দায়িত্বশীল হওয়া দরকার। আমি জানি না আমার এই টাইপের ভিডিও বানানো উচিত কিনা, পরিবারে তারা অনেকে ভয় টয় পায় যে ওই আওয়ামী লীগের সময় যেরকম ঝামেলা হয়েছিল আবার এরকম হইতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আমার মনে হয় যে এই বিষয়গুলা যারা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, দই ফুচকা খাইতে পারতেন, ফাইন, আপনি খাইতে পারেন, ক্ষুধা লাগতেই পারে, পছন্দের খাবার হতেই পারে, ফ্যামিলি থাকতেই পারে, কিন্তু এটা ফেসবুক আইনে এত লম্বা চূড়া এটার ইতিহাস নিয়ে ব্যাখ্যা করার মতন এই পোস্ট অন্তত গতকালকে আপনার কাছ থেকে জাতি আশা করে নাই। এগুলা আপনারা যে কাজগুলা করেন মাঝে মাঝে, আমি নিজেও আশ্চর্য। তো পোস্ট দিচ্ছেন আবার ডিলিট করছেন, আপনার কি মনে হয় না যে আপনার এই পোস্টটা অলরেডি এরকম আমার মতন কত মানুষ এটা কি বলো যে পড়ছে, দেখছে, অনেকে স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠাই দিছে। গণমাধ্যম হয়তো ওইভাবে করবে না, আর একটু দায়িত্বশীল হইতে হবে ভাই। সমালোচনা সহ্য করতে হবে, আর একটু দায়িত্বশীল হতে হবে। অনেক রকম কথাবার্তা আপনি ভুংবাং বইলা ফেলেন মাঝে মাঝে, আমি দেখি। এত বড় গুরুত্বপূর্ণ একটা পদে আপনি যখন কথা বলবেন, এটা মিডিয়ার যুগ, এটা রেকর্ডেড হয়ে যাচ্ছে। আপনি পরবর্তীতে কথা নাড়তে গেলে মানুষ হাসে। ওই যে আওয়ামী লীগের সময় তথ্যমন্ত্রী জেনেছিলেন হাসান ভাই, দিন রাত উনি মিশা কথা কইতেন বেশিরভাগ সময়। আমরা কি হাসলাম না, এটাতে কি রিয়েকশন হইলো, উনি ওনার মতন বলতেছেন দলের পক্ষে যেটা বলার। আপনার কিছু কিছু কর্মকাণ্ডে এমন মনে হয় মাঝে মাঝে যে আপনি বলেন ঠিক আছে, মানুষ বিশ্বাস করলো না করলো, আপনাদের এগুলো কেয়ার করার সময় নাই, কারণ ইন্টারিম যাবেন গা 3 দিন পরে হয়তোবা, বাট চলে যান, কিন্তু মানুষের কাছে যেন সম্মানের জায়গাটা থাকে। আশা করি আপনি আপনার এই পোস্টের জন্য সুন্দর করে একটা পোস্ট দিবেন যে আপনি বিষয়টা উচিত হয় নাই, তাহলে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা বন্ধ করে দিবে।